শ্রাবণ মাসে যারা ভাবছেন উজ্জয়িনী ওমকারেশ্বর যাবেন তাদের জন্য তো সেরা ভরসা হচ্ছে ট্রেন। আর ট্রেনে কম খরচে যেতে গেলে মেন হচ্ছে স্লিপার। এবার স্লিপারে গেলে অনেকেই ভয় থাকে স্লিপারে জেনারেল লোক উঠবে কিনা বা সিট পাবেন কিনা, কীরকম কী সমস্যা, অনেক রকম প্রশ্ন থাকে। সেই প্রশ্নগুলোর উত্তর পাবেন এই ভিডিওতে, কারণ আমরা এই ভিডিওতে হাওড়া থেকে ইন্দোর যাচ্ছি স্লিপার ক্লাসে করে শিপ্রা এক্সপ্রেসে। সেখান থেকে যাবো ওমকারেশ্বর, তারপর ওখান থেকে উজ্জয়িনী। তাই ভিডিওটা পুরোটা দেখুন, আপনাদের আশা করি সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন এই ভিডিওতে। যারা ইন্দোরে এসে ভোরবেলায় বাস ধরে ওমকারেশ্বর যাবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তারা অবশ্যই দেখুন এটা। জয় মহাকাল! চলে এসেছি উজ্জয়িনে। ট্রেন কিন্তু নির্ধারিত সময়ের থেকে 1 ঘন্টা লেট রয়েছে। পৌঁছে গেছি ওমকারেশ্বর, পিছনেই রয়েছে মন্দির। আরএসি টিকিটের ক্ষেত্রে রেল তো অর্ধেক সিট দেয়, কিন্তু ভাড়াটা কেন পুরো নেয়? স্লিপার এখন জেনারেল আস্তে আস্তে পরিণত হয়েছে। মোটামুটি জেনারেল পাবলিক সবই মোটামুটি উঠে যাচ্ছে, আর সবারই দাবি 10 মিনিট বসতে দিলেই হবে। ওমকারেশ্বরে যারা আসবেন তারা একটু হোটেলটা বুক করে আসলে ভালো হয়। হোটেলের রেট মামলেশ্বর মন্দিরের কাছাকাছি এলাকাতেও বেশ ভালো। জয় মহাকাল! চলেছি ভারতের 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ, একটি বলা ভুল, 2টি, ওমকারেশ্বর এবং উজ্জয়িনী, সেই ট্রিপে। এবার এটাকে ট্রাভেল বলবো না দর্শন বলবো সেটা আপনারাই ঠিক করুন, তবে আমার মনে হয় এটাকে দর্শন বলাই ভালো। আপাতত এখন রয়েছি হাওড়া স্টেশনে। আজকে 23শে জুলাই, শ্রাবণ মাস। চলেছি উজ্জয়িনীতে। ট্রেন হচ্ছে শিপ্রা এক্সপ্রেস। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই বাইরে বেশি কথা বাড়াচ্ছি না, কথা যা বলবো ট্রেনে গিয়েই বলবো। আপাতত এটুকু বললাম যে এখন হাওড়া স্টেশনের সামনে আছি, এখন যাচ্ছি ভিতরে। যাই, ট্রেন রয়েছে 5টা 45-এ। এমনিও আমরা একটু লেটও হয়ে গেছি, অলরেডি 5টা 15 বাজে। তো চলুন তাহলে ভিতরের দিকে যাওয়া যাক। চলে এসেছি স্টেশনের ভেতরে আর বসে পড়েছি ট্রেনে। ট্রেন দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্ম, 22,912 শিপ্রা এক্সপ্রেস। হাওড়া থেকে ছেড়ে যাবে ইন্দোরের উদ্দেশ্যে। আরেকটা মজার কথা হচ্ছে আমাদের যাত্রাটা কিন্তু হবে আজকে পুরো স্লিপারে। আর আমাদের বললাম তার কারণ আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সঙ্গে রয়েছে আরেক বন্ধু, যাকে আপনারা বেনারসের ভিডিওতেও দেখেছিলেন, সে রয়েছে। ও এমনিই মোটা, তার উপরে আমাদের আরএসি সিট, মানে একটাই সিট দুজনের। কীভাবে শোবো কী করবো জানি না। তো চলুন মহাকালের নাম করে এগিয়ে যাই, আর যেতে যেতে বাদবাকি কথাগুলো হবে, আর যা যা ঘটবে সব তুলে ধরবো আপনাদের সামনে। তাহলে আমাদের সাথে আপনারাও চলুন ইন্দোর অবধি। আপাতত ঘড়িতে বাজে 5টা 45, একদম নির্দিষ্ট সময়ে 22,912 শিপ্রা এক্সপ্রেস ছেড়ে দিল হাওড়া স্টেশন। ট্রেনের পরবর্তী গন্তব্য বর্ধমান জাংশন। আর একটা কথা বলে রাখি, এই ট্রেন কিন্তু হাওড়া থেকে ইন্দোর যেতে মোট সময় নেবে 30 ঘন্টা 30 মিনিট। এটা রেলের সময়, যদিও এই ট্রেনটা খুব একটা লেট করে না। তাও কখন নামাচ্ছে সেটা অবশ্যই আপনাদের জানাবো। আর আরেকটা কথা, মোট যাত্রাপথ অতিক্রম করে এই ট্রেনটা 1757 কিলোমিটার। একবার ভাবুন, স্লিপারে 1757 কিলোমিটার, তাও এই গরমে। দেখা যাক কী হয়। যদিও একটা মানে ভালো জিনিস যে ট্রেনটা রাত্রিবেলায় বিহার বেল্ট ক্রস করবে। এবার বিহার বেল্টটা তো জেনারেলের লোকরা বেশিরভাগই স্লিপারে চলে আসে, সেটা একটা সমস্যা আছে। তো যাই হোক, আপাতত এখন ভিতরে গিয়ে সিটে গিয়েই বসি, এগোতে থাকি। তবে ইউপিটা কিন্তু আবার দিনের বেলায় ক্রস করবো, তো সেক্ষেত্রে জেনারেল পাবলিকের ভিড় কেমন থাকছে, কতটা ডিস্টারবেন্স ক্রিয়েট হয় সেটা আপনাদের অবশ্যই জানাবো। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ট্রেন মোটামুটি গতি নিয়ে নিয়েছে, লিলুয়া ক্রস করছে। আর একটা কথা আপনাদের বলি, ট্রেনটা হাওড়া থেকে ইন্দোর যেতে মোট 35টা হল্ট স্টেশন দেবে, যেখানে প্রথম হল্ট আসছে বর্ধমান, আর মাঝখানে পড়বে 296টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর একটা কথা আপনাদের বলে রাখি, যেটা হচ্ছে ট্রেনটা শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস যদি বলেন, এই ট্রেনে কিন্তু স্লিপার কমতে কমতে এখন এসছে 6তে, মাত্র 6টা স্লিপার ক্লাস আছে। ফার্স্ট এসি আছে একটা, আর সেকেন্ড এসি আছে 2টো, থার্ড ইকোনমি আছে 2টো, আর থার্ড এসি আছে হচ্ছে আপনার 4টি। এছাড়া ট্রেনে প্যান্টিকার, অনবোর্ড ক্যাটারিং সব কিছু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ভাড়াটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ফার্স্ট টু লাস্ট, মানে হাওড়া টু ইন্দোর যা ভাড়া সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর যেহেতু অনেকে উজ্জয়িনী যেতে ওই শিপ্রা এক্সপ্রেস ব্যবহার করেন, সেক্ষেত্রে উজ্জয়িনীর ভাড়াটাও আমি আপনাদের দিয়ে দেবো। আর উজ্জয়িনী পৌঁছাতে কিন্তু এমন কিছু কম সময় লাগে না, মাত্র ইন্দোরের থেকে মাত্র 2 ঘন্টা কম সময় লাগে উজ্জয়িনী। উজ্জয়িনী ট্রেনটা পৌঁছায় রাত 10টায়, আর ইন্দোরে পৌঁছায় রাত 12টায়। আজকে আমাদের জার্নির ফার্স্ট ক্রসিং 131-76, শিলচর থেকে ট্রেনটা শিয়ালদার দিকে আসছে, সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ঘড়িতে বাজে 7টা 11, নির্ধারিত সময়ের থেকে 16 মিনিট লেটে চলছে আমাদের 22,912 শিপ্রা এক্সপ্রেস। ট্রেন এখন পৌঁছালো বর্ধমান জাংশন। এটা এই ট্রেনের প্রথম হল্ট। অতিক্রম করে ফেললাম প্রায় 100 কিলোমিটার। ঘড়িতে বাজে প্রায় 10টা 20, ঘুমিয়ে পড়েছিলাম বর্ধমান ছাড়ার পরে। জাস্ট উঠলাম, উঠে খেলাম, খেয়ে এই ক্যামেরাটা অন করেছি। খাওয়াই আর যে প্যান্টিকার রয়েছে, প্যান্টিকার থেকেই নিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডার্ড চিকেন থালি, যেটা এদের চিকেন থালি ওটা না, স্ট্যান্ডার্ড চিকেন থালি 130 টাকা নেয়। আর এদের যে চিকেন থালিটা ওটা কিন্তু 180 টাকা নেয়। এমন কিছুই না, সামান্য কিছু সবজি অ্যাড করে এবং সেটা দামটা।
যাই হোক, ট্রেন 22,912 শিপ্রা এক্সপ্রেস এখন ধানবাদের পথে, মানে ট্রেন ধানবাদ ঢুকবে আর 5 থেকে 7 মিনিটের মধ্যে ট্রেন ধানবাদ ঢুকে যাবে। আর লেট বলতে ট্রেন 15 থেকে 16 মিনিট লেট রয়েছে। আর আরেকটা কথা আপনাদের বলি, যারা ভাবেন যে স্লিপারে হয়তো খুবই গেঞ্জি হবে, জেনারেলের মতন ভিড় হবে, প্রচুর জেনারেল পাবলিক উঠে যাবে, তো 10টা 15 20 যেটা বললাম এখন সময়, যে এই পর্যন্ত এখনও পর্যন্ত এই সমস্যাটা হয়নি। আপনারা দেখতেই পাচ্ছেন যে যথেষ্ট ফাঁকা রয়েছে স্লিপার। এবার পরে কী হয় সেটা অবশ্যই দেখাবো। অবশ্য রাতের দিক বলে হতে পারে, কালকে সকালের দিকে যখন ইউপি ঢুকবে তখন হয়তো ভিড়টা বাড়বে, তো সেই আপডেটটাও আপনাদের দেবো। কিন্তু আপাতত এটুকু বলছি, এখনও ঠিকঠাক রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 8:30 মতন। ট্রেন কোড়াগ্রাম চৌকির পরের একটা স্টেশন আছে শঙ্করগড়, সেটা ক্রস করবে। নির্ধারিত সময় থেকে 22,912 শিপ্রা এক্সপ্রেস 15 মিনিট মতো লেট রয়েছে। আর এই উঠে গেটের সামনে এসছি, আর তখনই দেখছি উল্টো দিক থেকে আসছে 12,791 সেকেন্দ্রাবাদ দানাপুর সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনটা একদম নির্ধারিত সময় থেকে একটু আগেই রয়েছে। স্লিপারে জ্বালাতনের কথা বলছিলাম, লোকে কি জ্বালাতন করবে রাত্রিবেলা, আমি নিজেই জ্বালাতন করে কাটিয়েছি। এক তো আমাদের এই সিটটা হাফ হাফ, সেটা তো পুরোটা পাইনি। তা কী করেছি, ফার্স্টে এটা লোয়ারটায় শুয়েছি, লোয়ারটায় ঘন্টাখানেক শুয়েছি, গয়ায় লোয়ায় লোক চলে এসছে। তারপরে মিডিলটাতে শুয়েছি, মিডিলটাতে প্রায় দীনদয়াল উপাধ্যায় অবধি ঘুমিয়েছি। তারপর এসে আবার এই সিটে শেয়ার করে আমরা দুজন মিলে শুয়েছি। তবে জ্বালানোর ইচ্ছা ছিল না, ভেবেছিলাম এই নিচটায় বিছানা করে শুয়ে পড়বো, মানে প্লাস্টিক পেতে, কিন্তু এত বৃষ্টি শুরু হয়েছে, পুরো নিচটা পুরো ভিজে গেছে। মানে আমি যখন নিচে হাত দিয়ে দেখছি পুরো ভেজা, তার বিছানা তো করা সম্ভব না, এই জন্য এদিক ওদিক ঘুরে বেড়ানো। ট্রেন এখন দাভাউড়া ছাড়লো, তাতনার দিকে যাচ্ছে ট্রেন। কিন্তু একটা কথা আপনাদের বলি, আরএসি টিকিটের ক্ষেত্রে রেল তো অর্ধেক সিট দেয়, কিন্তু ভাড়াটা কেন পুরো নেয় না? এখানে কারণটা বুঝতে হবে, এটা রেলেরও দোষ না। রেল আসলে আপনাকে ভাড়াটা নেয়, সেটা হচ্ছে একটি রিজার্ভ কোচে আপনাকে যাওয়ার অনুমতি দিচ্ছে, সেই জন্য যে আপনি আপনার যাত্রাটা পুরো সম্পূর্ণ করতে পারছেন রিজার্ভ কোচে থেকে, সেই জন্য। এই জন্য রেল পুরো টাকাটা নেয়, আপনাকে ঘুমানোর জন্য একটি বাস দেবে, সেই জন্য না। আর আরেকটি কারণ হচ্ছে আরএসি টিকিট মাঝ রাস্তায় আপডেট হয়, যেমন মাঝ রাস্তায় সিটটা কনফার্ম হয়ে যেতে পারে। সেক্ষেত্রে রেল তো আগে থেকে জানছে না যে সিটটা কনফার্ম হবে কিনা, তাই রেল আগের থেকে টাকা নিয়ে নেয়। আর আরও একটি কারণ হয় কি, যে ধরুন কোনো যাত্রীর কনফার্ম টিকিট আছে, তিনি সফর করলেন না বা মাঝ রাস্তায় নেমে গেলেন, সেক্ষেত্রে টিটিরা চাইলে সেই সিটটা আপনাকে দিতে পারে, যদিও টিটিরা দেয় না। আমাদেরই 47 রয়েছে, 48 নম্বর সিটটা বর্ধমান থেকে সাতনা পর্যন্ত বুক ছিল। সেই ব্যক্তি আসেননি, টিটি সেই সিট বিক্রি করে দিয়েছে, যদিও টিটির কথা অনুযায়ী তিনি বিনামূল্যে টিকিটটা দিয়েছেন, বিনামূল্যে সিটটা কাউকে দিয়ে দিয়েছেন। তো আপনারা কি দেখেছেন কোনো ওয়েটিং টিকিটধারী কোনো ব্যক্তিকে কোনো টিটি বিনামূল্যে এটা গোটা সিট অ্যালট করে দিয়েছে? আমি তো কোনো দিন দেখিনি। যাই হোক, টিটির সাথে ঝগড়া করে তো লাভ নেই, আসল কথায় আসে। এই জন্যই আসলে রেল আরএসি টিকিটের ক্ষেত্রে পুরো ভাড়াটা নেয়, কিন্তু সিট দেয় অর্ধেক। কপাল ভালো থাকলে সেটা কনফার্ম হতে পারে, টিটি ভালো থাকলে আপনি একটা সিট পেতে পারেন। আর ওই বললাম যেটা, যে আপনাকে অনুমতি দিচ্ছে, অনুমতির জন্য ভাড়াটা পুরো। 22,912 শিপ্রা এক্সপ্রেস প্রায় 900 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে পৌঁছালো মানিকপুর জংশন। যদিও ট্রেন নির্ধারিত সময়ের থেকে 14 মিনিট এগিয়ে আছে। ট্রেনের এই মানিকপুর জংশনে ঢোকার কথা 9:40-এ, ট্রেন ঢুকেছে অলরেডি 9:26 বাজে, এখনই ঢুকে গেছে। কিন্তু সেটা মূল উদ্দেশ্য নয় ক্যামেরাটা অন করার। আসল কথাটা হচ্ছে এই মানিকপুর জংশন, আমরা এতক্ষণ উত্তরপ্রদেশের মধ্যে ছিলাম, এই মানিকপুর জংশন হচ্ছে উত্তরপ্রদেশের লাস্ট স্টেশন। এবার ট্রেন যাবে সাতনার দিকে, তো সাতনা হবে মধ্যপ্রদেশের ফার্স্ট স্টেশন। আসলে মানিকপুর থেকে সাতনার পথে একটা ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে টিকারিয়া। টিকারিয়া হচ্ছে উত্তরপ্রদেশের লাস্ট স্টেশন হবে। আর ওদিকে তারপরের স্টেশন ইটাওয়া, ইটাওয়া হয়ে যাবে হচ্ছে মধ্যপ্রদেশের ফার্স্ট স্টেশন। কিন্তু হল্ট স্টেশনের মধ্যে লাস্ট হচ্ছে মানিকপুর আর ফার্স্ট হচ্ছে সাতনা। 976 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমরা পৌঁছালাম সাতনা জাংশন। সাতনা কেন জাংশন জানেন? সাতনা তো অ্যাকচুয়ালি হাওড়া, মুম্বাই, আহমেদাবাদ একটা লাইন, যে লাইন দিয়ে আমরা চলছি। আর এছাড়াও কিছু আশেপাশের কিছু লোকাল সিটিগুলোকে কানেক্ট করে এই স্টেশন, যার জন্য এটা হচ্ছে জাংশন স্টেশন। এখানে মেন লাইন একটাই, সেটা হচ্ছে হাওড়া আহমেদাবাদ মুম্বাই লাইন, যেটা দিয়ে আমরা এখন যাচ্ছি। আর এই যে দেখুন আমাদের পাশে একটা ট্রেন ঢুকলো, রেওয়া থেকে এসছে। রেওয়া এটা হচ্ছে লোকাল লাইন, ব্রাঞ্চ লাইন যেগুলোকে বলে, এটা হচ্ছে সেরকম একটা লাইন। ট্রেন তো সাতনা ছেড়ে এখন মাইহারের পথে। আর আমাদের উল্টো দিক থেকে আসছে মুম্বাই এলটিসি থেকে রাজগীরগামী 13202 রাজগীর জনতা এক্সপ্রেস।
ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মোটামুটি 29 মিনিট লেট করে 22,912 শিপ্রা এক্সপ্রেস, মানে আমরা যে ট্রেনে চলছি সেই ট্রেন পৌঁছালো কাটনি মুড়াওড়াতে। এই ট্রেন কিন্তু কাটনি জাংশন দাঁড়ায় না, কাটনি মুড়াওড়া হচ্ছে কাটনি জাংশনের পরের স্টেশন, দূরত্ব 2 কিলোমিটার মতন। এখানে ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে 10 মিনিট। এখন চলছি ট্রেনে, কিন্তু ট্রেনটা কিন্তু প্রচণ্ড ঝোলায়, মানে সব স্টেশনে দাঁড়ায় বলতে গেলে। ভালো করে চেক করে দেখবেন, সব স্টেশনেই বলতে গেলে দাঁড়ায়, খুব একটা মানে চড়ে শান্তি নেই। তো কি করা যাবে, যাচ্ছি যখন, উঠে পড়েছি, টিকিট কেটেছি, এখন তো যেতে তো হবে, তাই চলছি। চলতে চলতে আপনাদের সাথেও কথা বলছি, এক্সপিরিয়েন্স শেয়ার করছি। পরে আপনারাও কীভাবে আসবেন বা কি উঠবেন কি না সেটা দেখবেন, কিন্তু কিছু তো করার নেই। ইন্দোর আসতে গেলে একটাই ট্রেন আমাদের হাওড়া থেকে, এই জন্য আমাদের কিছুটা বাধ্য হয়েই এই ট্রেনটাকে বেছে নিতে হয়। 1261 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ট্রেন এখন এসেছে সোগার। আর আপনাদের বললাম ট্রেন এখন সোগারে দাঁড়িয়ে আছে। এর দু একটা আগের স্টেশন থেকেই মোটামুটি ডামো ফামো থেকেই মোটামুটি বোঝা যাচ্ছে স্লিপারের জ্বালাটা। ভিড় মোটামুটি শুরু হয়ে গেছে, দেখুন স্লিপার এখন জেনারেল আস্তে আস্তে পরিণত হয়েছে। ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন কীরকম ভিড় হয়েছে। মোটামুটি জেনারেল পাবলিক সবই মোটামুটি উঠে যাচ্ছে, আর সবারই দাবি 10 মিনিট বসতে দিলেই হবে। যখন আসবেন একটু শক্তভাবে চলবেন, যাতে মোটামুটি সিট কেউ দখল করতে না পারে, নাহলে কিন্তু আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে আর অন্য কেউ সেই সিটে বসে থাকবে। 1336 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে 22,912 আমাদের শিপ্রা এক্সপ্রেস পৌঁছালো বিনা জাংশন। বিনা কিন্তু মধ্যপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ জাংশন। কেন বলছি, তার কারণ হচ্ছে আমরা যে লাইনটা দিয়ে আসছি, ধরুন টুয়ার্ডস কাটনি থেকে এই লাইনটা কানেক্ট করছে, আর তার সাথে আপনাকে উত্তরের সাথে দক্ষিণকে কানেক্ট করে কিন্তু এই বিনা জাংশন। মানে দিল্লি থেকে যেসব ট্রেনগুলো চেন্নাইয়ের দিকে যায় বা দক্ষিণ ভারতের দিকে যায়, সেগুলো কিন্তু এই বিনা জাংশনের উপর দিয়ে যায়। এই জন্যই কিন্তু বিনা জাংশন। মানে তাহলে ভাবুন স্টেশনটার গুরুত্ব, একদিকে পূর্বকে পশ্চিমের সাথে কানেক্ট করছে, আবার উত্তরকে দক্ষিণের সাথে কানেক্ট করছে। এই জন্য বিনা স্টেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিনা জাংশন। সেই স্টেশনে এখন আমরা রয়েছি, এখানে ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। ঘড়িতে বাজে 9:36, ট্রেন এখন সুলাজপুর। নির্ধারিত সময়ের থেকে 1 ঘন্টা 10 মিনিট লেট। এরকম লেট কিন্তু খুব একটা দেখিনি, আজকে একটু যেন বেশি লেট দেখছি। আমরা যাচ্ছি বলে তাই জন্য কিনা কে জানে। যাই হোক, লেটটা আপনাদের জানালাম। আর ওই যেটা বলছিলাম যে আগের থেকেই কিন্তু ট্রেন মোটামুটি ফাঁকা হয়ে যায় এই সময়। মোটামুটি আর সিট যদি নাও পান সমস্যা নেই, মোটামুটি একটা গোটা সিট পেয়ে যাবেন শোয়ার জন্য। তো ইন্দোর কখন ঢোকে সেটা আপনাদের অবশ্যই জানাবো, কিন্তু ট্রেন আপাতত এখনও অবধি 1 ঘন্টা 10 মিনিট লেট রয়েছে। আর এদিকে ট্রেন কিন্তু খুবই আস্তে চলছে, যেটা আগেও আপনাদের বলছিলাম। জয় মহাকাল, চলে এসেছি উজ্জয়িনে। ট্রেন কিন্তু নির্ধারিত সময়ের থেকে 1 ঘন্টা লেট রয়েছে এখনও। ঘড়িতে বাজে 11টা, যেটা নামানোর সময় 10টা, সেটা প্রায় 11টার সময় নামালো উজ্জয়িনে। এখান থেকেই কিন্তু আপনারা যেতে পারবেন 12 জ্যোতির্লিঙ্গের একটি গুরুত্বপূর্ণ জ্যোতির্লিঙ্গ উজ্জয়িনে। আর একটা কথা আপনাদের বলে দিই, এই উজ্জয়িনীতে আপনারা যেদিক থেকে আসবেন ট্রেন কিন্তু আবার দেখবেন ওদিকেই যাচ্ছে, মানে উজ্জয়িনীতে কিন্তু রিভার্স হয়। কারণ ম্যাপে যদি দেখেন ইন্দোর আর উজ্জয়িনের অবস্থানটা দেখবেন পাশাপাশি মনে হবে দেখলে। তো উজ্জয়িন পর্যন্ত এসে ট্রেনটা আবার ইন্দোরের দিকে যায়, আর এই উজ্জয়িন থেকে কিন্তু আহমেদাবাদের লাইন একটা বেরিয়ে যায়, সোজা আহমেদাবাদের দিকে চলে যায়। আর যেটা রেক রিভার্স হয়ে যাচ্ছে তখন ওটা ইন্দোরের দিকে যাচ্ছে। 22,912 শিপ্রা এক্সপ্রেস পৌঁছে গেছে ইন্দোর। নির্ধারিত সময় থেকে ট্রেন প্রায় 1 ঘন্টা লেট। ঘড়িতে বাজে 1:45। ভেবেছিলাম 12টার মধ্যে ঢুকবে, কিন্তু তাও যা লেট ছিল সেই অনুযায়ী যথেষ্ট ঠিক আছে। 4 নম্বরে দিয়েছে আমাদের শিপ্রা এক্সপ্রেস, সেখান থেকেই বেরিয়ে এখন ইন্দোর স্টেশন থেকে বেরোবো। বেরিয়ে ওমকারেশ্বর আগে যাবো না, আগে যাবো হচ্ছে সারাফা মার্কেট। রাতের খাওয়া দাওয়াটা করবো, কারণ ওটা একটা আইকনিক জায়গা রাত্রিবেলায় খাওয়ার জন্য। তা সেখানেই এখন যাচ্ছি, কীভাবে যাচ্ছি সবই আপনাদের বলবো। সারাফা মার্কেট থেকে খেয়ে এসে তারপর রাত্রে কি গাড়ি ঠিক করে ওমকারেশ্বর যাব, না সকাল অবধি অপেক্ষা করবো ওমকারেশ্বরে বাসের জন্য, সবই বলবো। সবই জানতে গেলে ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। চলে এসেছি ইন্দোর স্টেশনের বাইরে, এবার এখান থেকে যাব সারাফা মার্কেট। তবু বাইটু জিজ্ঞাসা করছে ওমকারেশ্বরের ভাড়া কত, জেনে নিচ্ছে। সবই আপনাদের বলবো ভাড়া কত, আগে সারাফা মার্কেটটা ঘুরে আসি। চলে এসেছি সারাফা মার্কেট। অটো ভাড়া নিয়েছে দুজনের 50-50-100 টাকা, মনে হলো একটু বেশিই নিয়েছে, কারণ 1.5 কিলোমিটার থেকে একটু বেশি রাস্তা, তারপরে এত টাকা। ওফ, মার্কেটের ভিউটা দেখুন, তারপর বাদ বাকি কথা হবে। কে বলবে রাত 1টা বাজে। এটা কিন্তু ভারতের একটা আইকনিক মার্কেট, রাত্রিবেলায় খোলা থাকার জন্য বিখ্যাত আর খাবারের জন্য বিখ্যাত। যখন আপনারা ওমকারেশ্বর আসবেন, এরকম তো রাত্রিবেলায় নামাবে, তখন চলে আসবেন। যদি বন্ধুদের গ্রুপ থাকে তাহলে অনুরোধ করবো যে হেঁটে হেঁটেই চলে আসবেন, ফালতু টোটো অটো ধরে ফালতু টাকা খরচা করার দরকার নেই। আমরাও ঠিক করেছি ফেরার সময় হেঁটে হেঁটেই চলে যাব, আশা করি কোনো সমস্যা হবে না। আর আসতেই পড়বে একটা প্যালেস পড়বে, সেটার সামনেও ফটোগ্রাফি করে নিতে পারেন, ইন্দোরের খুব বিখ্যাত। সারাফা মার্কেটে খাওয়া দাওয়া কমপ্লিট। যখন গেছিলাম তখন যথেষ্ট আলো ছিল, এখন অন্ধকার কেন? কারণ এখানে পুলিশের টহল চলে এসছে, টাইম হয়ে গেছে বলে। আর পুলিশ আসছে আর সব দোকানের আলো বন্ধ হয়ে যাচ্ছে। আপাতত আমরা খেয়েছি পাওভাজি, ধোসা, গোল্ডম্যানের কুলফি, এগুলো আমরা খেয়েছি। আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট। এখন যাব ইন্দোর স্টেশন। এবার যেমন বলেছিলাম যে 100 টাকা ভাড়া দিয়ে আমরা এসছি, এবার যেটুকু দূরত্ব আমরা ভাবলাম যে হয়তো হেঁটেই পার করে যেতে পারবো। তাই আমরা উদ্দেশ্য আমাদের এখন যে আমরা হেঁটে হেঁটে ইন্দোর স্টেশন যাব।
চলুন তাহলে ইন্দোর স্টেশনের দিকে যাওয়া যাক। এবার সারাফা মার্কেট থেকে যেমন বলেছিলাম তেমন হেঁটে হেঁটেই এসছি স্টেশনে। এবার আমাদের টিকিটের ভ্যালিডেশন হচ্ছে 3টে পর্যন্ত। 3টে পর্যন্ত আমরা থাকতে পারবো। তো আমরা স্লিপার ক্লাসে এসেছি, স্লিপার ক্লাসের যে ওয়েটিং রুম সেটাতে এসে বসেছি। কিন্তু একটা জিনিস ভালো লাগলো, স্লিপার ক্লাসের ওয়েটিং রুমগুলো যেমন খুব ময়লা টাইপের হয়, এটা কিন্তু যথেষ্ট পরিষ্কার। আর এসি, মানে স্লিপার যাত্রীদের জন্য এসি ওয়েটিং রুম সেখানেই রয়েছে। 3টে পর্যন্ত থাকবো। এখন ঘড়িতে বাজে 2:36। তারপর 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে ওমকারেশ্বর যাওয়ার বাস পাওয়া যায় 4:30-5টা থেকে ছাড়ে, সেটাও আপনাদের দেখাবো। আপাতত এখন তাহলে ওয়েটের পালা, তাহলে ওয়েট করি। ওয়েটিং রুম থেকে বেরিয়ে ইন্দোর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলাম। ওয়েটিং রুমটা ছিল 4 নম্বর প্ল্যাটফর্মে। যারা ইন্দোরে এসে ভোরবেলায় বাস ধরে ওমকারেশ্বর যাবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তারা অবশ্যই দেখুন এটা। ইন্দোর থেকে ভোরবেলায় আপনারা ওমকারেশ্বরের বাস পেয়ে যাবেন। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তারপর কোন দিকে যাবেন সবই ভিডিওটায় বলছি, তাই ভিডিওটা ভালো করে দেখুন। ইন্দোর প্ল্যাটফর্মের 1 নম্বর স্টেশন থেকে বেরিয়ে বাঁ দিক দিয়ে কিছুটা হাঁটার পরই আপনারা এই ব্রিজের কাছাকাছি আসবেন। তার ঠিক সামনেই পাবেন এই যে বাস ওমকারেশ্বর। দেখুন এই যে ওমকারেশ্বরের বাস, জেনারেল বাস, एसी ना কিন্তু নর্মাল বাস। ভাড়া কত আছে বাসের भैया? ओमकारेश्वर का भाड़ा कितना है? 140 रुपये। বাস কব ছাড়েগা? 5টা। শুনলেন আপনারা, 5টার সময় ছাড়বে, এটাই প্রথম বাস। ভাড়া পড়বে 140 টাকা করে ইন্দোর থেকে ওমকারেশ্বর। ঘড়িতে বাজে 4:16, বাস ছাড়বে 5টার সময়। শুনলেনই আপনারা। বাসের সিটে বসে পড়েছি, বাস পুরো ফাঁকা, প্রথম প্যাসেঞ্জার আমরা দুজনই। ভাড়া পড়ছে 140 টাকা। ইন্দোর থেকে সোজা চলে যাব ওমকারেশ্বর। আপাতত এখন 40 মিনিটের অপেক্ষা, তারপর বাস ছাড়বে। বাস ছাড়লে রাস্তার কীরকম জ্যাম থাকছে কি থাকছে, ইন্দোরের জ্যাম এমনিও বিখ্যাত। অবশ্য ভোরবেলায় হয়তো জ্যামটা খুব কমই হবে, আশা করা যায় এটা, যদি জানি না, আমারও প্রথমবারের যাত্রা। তবে সেটাও আপনাদের অবশ্যই সেই আপডেটটা দেবো। আপাতত তাহলে বাস ছাড়ার অপেক্ষা। বাস ঠিক 5টায় মোটামুটি ছেড়ে দিয়েছে। এবার শুরুতে আপনাদের যেমন দেখাচ্ছিলাম যে বাস মোটামুটি ফাঁকাই রয়েছে, যখন ছেড়েছে তখন কিন্তু মোটামুটি বাসের আর কোনো সিট বাকি নেই, লোকজন দাঁড়িয়েও রয়েছে। আবার এখানে একটা নিয়ম আছে, যারা ওমকারেশ্বর অব্দি যাবে তারাই শুধু সিট পাচ্ছে, মাঝখানে যারা নামবে তাদের জন্য কিন্তু কোনো সিট বরাদ্দ নেই, তাদের জন্য দাঁড়াবো। এটা এখানে নতুন দেখলাম। যাই হোক, ভালো ভালো খারাপ বেশিই তো থাকে। চলে এসেছি ওমকারেশ্বর বাস স্ট্যান্ড। বাসে আসতে প্রচণ্ড সমস্যা, এত ছোট জায়গা, বসতে প্রচণ্ড সমস্যা। তো যাই হোক, ভাড়াটা কম, তাই জন্য চলে এসেছি ওমকারেশ্বর বাস স্ট্যান্ডে। এবার এখান থেকে অটো বা টোটোয় করে মন্দিরের কাছে পৌঁছাতে হবে। আমরা যাবো গজানন আশ্রমের পাশে, সেখানেই হোটেল নেওয়ার ইচ্ছা রয়েছে। তো চলুন দেখি অটো বা টোটো কত নেয় সেটা আপনাদের বলছি। বাস স্ট্যান্ড থেকে একটা টোটো নিয়ে নিয়েছি আমরা শেয়ারে। টোটো জনপ্রতি 20 টাকা করে। আর একটা কথা বলে রাখি, এই বাস স্ট্যান্ড থেকে যারা উজ্জয়ন বা মহেশ্বর যাবেন, মহেশ্বরের বাস 9টার সময়, আর উজ্জয়নের বাস অলরেডি চালু হয়ে গেছে, এই সময় থেকেই পেয়ে যাবেন। টোটোয় করে চলে এসেছি, এবার হোটেল নেওয়ার পালা। আচ্ছা, আরেকটা কথা আপনাদের বলে রাখি, যেহেতু ওমকারেশ্বর চারদিকে জল দিয়ে ঘেরা, আপনারা কিন্তু আসবেন মামলেশ্বর মন্দিরের দিকে। এই মামলেশ্বর মন্দিরের এখান থেকে নদী পার হলে ওই পারে ওমকারেশ্বর। পৌঁছে গেছি ওমকারেশ্বর, পিছনেই রয়েছে মন্দির। হোটেলটা নেওয়ার আগে মেপে নিচ্ছি যে কতটা দূরত্ব পড়বে, তাই জন্য সেই অনুযায়ী হোটেলটা নেব। তাই জন্য সেই দূরত্বটা মেপে নেওয়ার জন্যই আমরা আগে ঘাটে এসেছি, যে দেখার জন্য যে ঘাটটা ঠিক কত দূর, কতক্ষণ সময় লাগবে। এবার এখান থেকে বুঝে শুনে হোটেলটা নিয়ে নেব। এখান থেকেই বোট পার হয়ে 50 টাকার বিনিময়ে আপনি ওপারে চলে যেতে পারেন। ওমকারেশ্বরে যারা আসবেন তারা একটু হোটেলটা বুক করে আসলে ভালো হয়। হোটেলের রেট মামলেশ্বর মন্দিরের কাছাকাছি এলাকাতেও বেশ ভালো। আমরা ওখান থেকে বেশ কিছুটা পিছন দিকে এসে, মানে টোটো যেখানে আমাদের নামেই ছিল প্রথমে, সেখান থেকে আরও বেশ কিছুটা পিছনে এসে তারপর একটা কিছুটা সস্তায় হোটেল পেয়েছি। এসি রুম 1500 টাকা, তাও খুব একটা সস্তা না। এসি রুম 1500 টাকা, কিন্তু রুমটা খুবই ভালো। রুমটা দেখাচ্ছি। হোটেলের কোনো নেম প্লেট নেই, এই যে হোটেলটা। ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। টোটো যেখানে নামাবে সেখান থেকে হেঁটে 2 থেকে 3 মিনিট লাগবে। দোতলায় এ হ্যাঁ রুম, বাথরুমটাও বেশ সুন্দর, এসি রয়েছে। না, ফোন নাম্বারটা আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশানেও দিয়ে দেবো। আপনারা আসলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন, দাদা খুবই ভালো। তাহলে এই ভিডিও এখানেই শেষ করছি। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।